ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেই মামলাটা ইডি টাইম চেয়েছে। মুখ্যমন্ত্রী পদ চলে যাবে, তিনি ক্ষমতাহীন হয়ে যাবেন, 26-এ পরিবর্তন আসবে, বাংলা সোনার বাংলা হবে, এইসব আমার কাছে মনে হয় কষ্ট কল্পনা। এগুলো দেখতে দেখতে হতাশ আমিও। এগুলো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শাসকের বডি ল্যাঙ্গুয়েজ তো সেই ভাষায় ইঙ্গিত দিচ্ছে। ভারতবর্ষের এক্সিস্টিং আইন বিএনএস বা তার আগের আইন আইপিসি 353, যেটা বিএনএসে হয়ে গেছে 132, আইপিসি 332 যেটা বিএনএসে হয়েছে 224, আইপিসি 333 যেটা বিএনএসে হয়েছে 121, কিংবা আইপিসি 186 বিএনএসে 221, আইপিসি 201 বিএনএসে 238, পরিষ্কার বলা আছে অবস্ট্রাকশন টু পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশন, অথবা সামওয়ান হাইডস অর ডিস্ট্রয় এভিডেন্স অফ আ ক্রাইম। এটা করা হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2005 সালে পাশ করা সেই ভয়ানক ইউপিএ সরকারের আইনটা, যে আইনে তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম দাঁড়িয়ে থেকে লোকসভায় বলেছিল এই আইন কারো কাছে দায়বদ্ধ থাকবে না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এই আইনে দুর্নীতি করলে ধরা পড়বে। লালু প্রসাদের জেল হয়েছিল, মনে আছে? এই আইন একাধিকবার চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে আইন কারো দ্বারা প্রতিহত হবে না, বাধা পাবে না। সিএম কেন, রাষ্ট্রপতিও পারবেন না। তাহলে সেই আইনে যখন মানি টেলটাকে, ডুফিয়ার ট্রানজাকশনটাকে ধরতে এসেছে, সেই কোম্পানি আইপ্যাক, যাকে আমরা এতদিন ভোট কৌশলী সংস্থা জানতাম, এখন জানতে পারলাম সে মোটেই ভোট কৌশলী সংস্থা নয়, সে ধোয়া তুলসী পাতা নয়, সে একটা শেল কোম্পানি বা শিখণ্ডী কোম্পানি, ভুয়ো কোম্পানি। মানি সাইফুন করে হাওয়ালার মাধ্যমে। এক্ষেত্রেও কয়লা পাচারের টাকা সাইফুন হয়েছে, যেই টাকাটা তৃণমূলের ভোটে ব্যবহার হয়েছে কোথায়? গোয়াতে। মানে ভেতরে বাইরে পিএলএম অ্যাক্টের অবমাননা কিংবা সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার ধারাগুলো হয়তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভালোভাবে আটোসাটো একটা সরকার চলছে, যেটাকে তোমরা হয়তো সরকার বলছো, আমরা সার্কাসের মতো দেখি। সার্কাসের জোগাড় দেখেছো না? ধূপ ডাপ করে উপর থেকে যেখানে সেখানে পড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন কীর্তিকলাপ করছে, মানুষ হেঁটে কুটিমুটি খাচ্ছে, তারপরে মানুষ যাচ্ছে, মানুষ সার্কাস শেষ, পয়সা উসুল, হেসে মানুষের রক্ত বেরিয়ে এলো। এই সরকারও তাই। মমতা ব্যানার্জির দোষ নেই, জানো তো, আমি দোষ দেই না ওনাকে। কেন? উনি তো ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে মানেই না, তিনি স্বাধীন দেশ চালায়, বঙ্গ, তাই তো? ফলে উনি পশ্চিমবঙ্গের আইন, ভারতবর্ষের আইন আদালত কিচ্ছু মানে না। তিনি তো মনেই করেন না তিনি ভারতবর্ষের অঙ্গরাজ্য, তার পশ্চিমবঙ্গ। তিনি রিপাবলিক অফ বেঙ্গলের স্বপ্ন দেখেন। 21শে ফেব্রুয়ারি 2022 রিকল করো, কল্যাণ ব্যানার্জি সিনিয়র সাংসদ দলের, তিনি যে কথাটা বলেছিল, আইপ্যাক পাওয়ার বোকার কোম্পানি, পলিটিক্যাল কনস্ট্রাক্টর। 3 ফেব্রুয়ারি 2025 বিধায়ক মদন মিত্র কি বলেছিল? আইপ্যাক হচ্ছে একটি জাস্ট কি রেড চার্ট বাঁধা কোম্পানি, তৃণমূলের কোথায় কি পদ পাবে ওকে 10 লাখ 20 লাখ দিলেই করে দেয়। ভারতবর্ষে একটি মাত্র রাজ্য, যে রাজ্য কেন্দ্রের কিচ্ছু মানে না, কেন্দ্রীয় এজেন্সি মার খায়। 164 ধারা অনুযায়ী রাজ্যের সরকার, যেটা সরকারের সবচাইতে বড় পোস্ট, অর্থাৎ প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট, সিএম। তাহলে একটা গভর্নমেন্টের হেড হয়ে তিনি আজকে ছুটে গেলেন কাজের স্বার্থে আইপ্যাক নামক একটি প্রাইভেট সংস্থা, ভোট কৌশলী সংস্থা, যার কর্ণধার প্রতীক জৈন, সম্পূর্ণ স্বাধীন সংস্থা। এটা গভর্নমেন্টের বা সরকারি কোনো দপ্তর নয় বা তৃণমূল পার্টির নয় যে তিনি ছুটে গেলেন। যদি মনেই হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যে তার সহযোগী সংস্থা, ভোট কৌশলী সংস্থাকে হেনস্থা করছে কেন্দ্রের আধিকারিকরা, কেন্দ্র সরকারের প্ররোচনায়, অঙ্গুলি হেলনে, আপনি আইন আদালতের দ্বারস্থ হতেন, আপনি উচ্চ আদালতে ভরসা রাখতেন, দেশের সংবিধানের প্রতি ভরসা রাখতেন। লেখাই তো আছে। হয়নি এরকম? বহুবার পি চিদম্বরমকে এই আইনে তুলে নিয়ে গিয়েছিল দেওয়াল টোপকে ইডি অফিসাররা, তিনি মুক্ত হননি, তার বিরুদ্ধে মামলা খারিজ হয়নি। তার আগে একাধিক উদাহরণ আছে। আপনি আইন হাতে নিলেন কেন? কারণ আপনি জানেন ওই ফাইলের মধ্যে কি আছে। আপনি এখন গল্প বানাচ্ছেন, ওই ফাইলে এসআইআরের কাগজ ছিল, ওই ফাইলে তার নাকি ভোটের কলা কৌশলী ছিল, তো প্রার্থী তালিকা আপনি ওখানে রেখেছেন কেন? প্রার্থী তালিকা তো ওখানে রাখার জায়গা নয়, আপনি পার্টি অফিসে রাখার জায়গা। দ্বিতীয়, আপনি প্রমাণ করতে পারবেন না প্রার্থী তালিকা ছিল, ওটা এসআইআর এ জনগণকে হেনস্থা করার বিপক্ষে আপনার যে কাজ ওগুলো ছিল। এগুলো গল্প। এই যে শিখণ্ডী সংস্থাগুলো খুলে তৃণমূল ভোট টাকা হাওয়ালায় সাইফুনিং করছে, এটা প্রমাণিত।
যেটা স্বর্ণাক্ষরে লেখা হতো নেতাজি সুভাষচন্দ্রের আত্মত্যাগ, ক্ষুদিরামের আত্মত্যাগ, আজকে বটকেশ্বর দত্তের আত্মত্যাগ, বাঘাযতীনের আত্মত্যাগ, এখন কালো অক্ষরে লেখা হবে তার পাশাপাশি যে স্বাধীনতার পরে বাঙালি এমনও ইতিহাস আছে কেন্দ্রীয় জাজ এজেন্সির হাত থেকে ফাইল কেড়ে নিয়ে বাঙালিদের নির্বাচিত একটি মুখ্যমন্ত্রী সংবিধানকে ভুলুণ্ঠিত করেছিল, তার স্পিরিটকে হত্যা করেছিল, তার মোরালিটিকে হত্যা করেছিল। লেখা হবে। আজকে এই সরকার যুগের বাঙালির প্রগতির রথযাত্রাকে উল্টো পথে ঘুরিয়ে মধ্যযুগে নিয়ে গেছে। অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার সম্পত্তি অ্যাটাচড করেছে আদালত। একটা কোম্পানির ডিরেক্টর তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, বক্তব্য রাখছেন, বিরোধীদের উদ্দেশ্যে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, দিল্লি চলে যাচ্ছেন, দিল্লি নিয়ে যাচ্ছেন, মৃত নাম বলে জীবিতদের র্যাম্পে হাঁটাচ্ছেন, র্যাম্প রাজনীতি করছেন। আর তার কোম্পানির একজন অধস্তন কর্মচারী, সেই কোম্পানি যে কোম্পানিটা ভুয়ো ডুফার ট্রানজ্যাকশন করেছেন, তিনি জেল খেটে এসে এখন বেলে আছেন। ইজ ইট ট্রু? হতে পারে। আর কোম্পানির একটা দেখো 12 নম্বর ধারা, যে যদি কোনো কোম্পানি সেলড হয়, বেআইনি কাজ করে, তার কি ম্যানেজারাল পার্সন অর্থাৎ ডিরেক্টর, ম্যানেজার, তারা দায়ী হয়। স্যার, হাইকোর্টে তৃণমূলের করা মামলা খারিজ হয়ে গেল এবং ইডির মামলা সেটা স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে। কীভাবে দেখছেন, কার লাভ হলো, কার ক্ষতি হলো? লাভ লোকসানের চাইতে বড় যেটা হলো, বাঙালির রাজনৈতিক প্রজ্ঞা যেটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবী মানত, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, তারপরে রাসবিহারী বসু, কে নেই এই তালিকায়, চিত্তরঞ্জন দাশগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, স্বাধীনতার পরে স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ, বিধানচন্দ্র রায়ের মতন বাগ্মী, বাঙালি এই বাগ্মী রাজনীতিবিদদের ইয়ে দিয়েছে। আজকে ভূপেশ গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত, সবচেয়ে ইয়াংগেস্ট স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, ডক্টর ইন্দ্রজিৎ গুপ্ত, এই রাজনৈতিক প্রজ্ঞার বাঙালি আজকে ভারতবর্ষে কর্নার্ড মমতা ব্যানার্জির জন্য। এ রাজ্য সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী, আমি নাম ধরে বলছি, আজকে দেখো পিএলএম অ্যাক্ট ওসব ছেড়ে দাও, ভারতবর্ষে একটিমাত্র রাজ্য, যে রাজ্য কেন্দ্রের কিচ্ছু মানে না, কেন্দ্রীয় এজেন্সি মার খায়, যে বিএসএফ, সিআইএসএফ আমাদের রাজ্যের আত্মবলিদান দিয়ে পাহারা দেয় বলে আমরা সপরিবার বাড়িতে ঘুমোতে পারি, সীমান্তে ওরা বজ্র অটুটের মতো দাঁড়িয়ে থাকে, সেই বিএসএফকে নিয়ে মারার কথা বলে হাতাখুন্তি নিয়ে মারো। এনআইএ মার খায়, ইডির মাথা ফাটানো হয়, শাহজাহানকে ধরতে এসে মাথা ফেটেছিল ইডি আধিকারিকে, তারপরে ইডির বিরুদ্ধে পাল্টা মামলা দেওয়া হয়েছিল, মলেস্টেশন, রেপ, ডাকাতি, তোমাকে ধারাগুলো বলছি, 392 আইপিসিতে ধারা দিয়েছিল। এ রাজ্যে সিবিআই মার খায়, রাজীব কুমারকে সারদা কাণ্ডে ডকুমেন্টস ট্যাম্পারিংয়ের জন্য তার বাড়িতে যখন তল্লাশি করতে এসেছিল, সিবিআই অফিসারদের তুলে নিয়ে গিয়েছিল, মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিল, নজিরবিহীন, সংবিধানের যিনি শপথ নেন সর্বোচ্চ পদ পশ্চিমবঙ্গের, 166 ধারা, 164 ধারা অনুযায়ী রাজ্যের সরকার, যেটা সরকারের সবচাইতে বড় পোস্ট, অর্থাৎ প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট, সিএম, তাই তো, রাজ্যপাল তাকে শপথ নেওয়ান। 164 এইচের উপধারায় স্পষ্ট বলা আছে, সিএম তার ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবল, সিএম অর্থাৎ গভর্নমেন্টের মুখ, রিয়াল এক্সিকিউটিভ অথরিটি তিনি, রিয়াল, নট নমিনাল। রাজ্যপাল নমিনাল, রাজ্যপাল স্টেটের হেড হতে পারে, গভর্নমেন্টের হেড হচ্ছে সেই গভর্নমেন্ট যে পার্টি তাকে জিতিয়েছে, সেই পার্টি সবাই ভোট দেয় না, পার্টি ফর পার্টস। গভর্নমেন্ট তৈরি হয়ে গেলে সেই গভর্নমেন্ট ফর অল, অর্থাৎ তৃণমূলকে যারা ভোট দেয়নি তাদেরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে একটা গভর্নমেন্টের হেড হয়ে তিনি আজকে ছুটে গেলেন কাদের স্বার্থে? আইপ্যাক নামক একটি প্রাইভেট সংস্থা, ভোট কৌশলী সংস্থা, যার কর্ণধার প্রতীক জৈন, সম্পূর্ণ স্বাধীন সংস্থা, এটা গভর্নমেন্টের বা সরকারি কোনো দপ্তর নয় বা তৃণমূল পার্টির নয় যে তিনি ছুটে গেলেন। কি মামলায় গেলেন? 2020 সাল, ঘুরে যাও,
বেআইনি কয়লা পাচারে তলব করা হলো অভিষেক ব্যানার্জি এবং রুচিরাকে, এবং তদন্ত করতে গিয়ে নাম উঠে আসলো বিনয় মিশ্রের, তৃণমূল যুবনেতা, দেশ থেকে পালিয়ে গেল, ধরতে পারলাম না ইডি আধিকারিকরা, এখনও তিনি পলাতক। তার সূত্র ধরে কয়লা মাফিয়া অনুপ মাঝির নাম উঠে আসলো। সেই তদন্ত করতে করতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2005 সালে পাশ করা সেই ভয়ানক ইউপিএ সরকারের আইনটা, যে আইনে তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম দাঁড়িয়ে থেকে লোকসভায় বলেছিল এই আইন কারো কাছে দায়বদ্ধ থাকবে না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এই আইনে দুর্নীতি করলে ধরা পড়বে। লালু প্রসাদের জেল হয়েছিল, মনে আছে? এই আইন একাধিকবার চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে আইন কারো দ্বারা প্রতিহত হবে না, বাধা পাবে না, সিএম কেন, রাষ্ট্রপতিও পারবেন না। তাহলে সেই আইনে যখন মানি টেলটাকে, ডুফিয়ার ট্রানজাকশনটাকে ধরতে এসেছে, সেই কোম্পানি আইপ্যাক, যাকে আমরা এতদিন ভোট কৌশলী সংস্থা জানতাম, এখন জানতে পারলাম সে মোটেই ভোট কৌশলী সংস্থা নয়, সে ধোয়া তুলসী পাতা নয়, সে একটা শেল্ড কোম্পানি বা শিখণ্ডী কোম্পানি, ভুয়ো কোম্পানি, মানি সাইফুন করে হাওয়ালার মাধ্যমে। এক্ষেত্রেও কয়লা পাচারের টাকা সাইফুন হয়েছে, যেই টাকাটা তৃণমূলের ভোটে ব্যবহার হয়েছে কোথায়? গোয়াতে, মানে ভেতরে এক বাইরে এক। হ্যাঁ, এটা দ্বিতীয় এই কোম্পানিকে যখন তদন্ত করতে এসছে, ধরলাম, তারা তো বলেনি অপরাধী, বলছে তদন্ত করছে, খবর আছে, তদন্ত কিছু কাগজপত্র নেবে। মুখ্যমন্ত্রী চলে গেলেন, নিশ্ছিদ্র প্রহরায় তাদের আইন মেনে তারা যখন তদন্তটা করছে, সেখানে ঢুকলেন, আধিকারিকদের ধমকালেন, চমকালেন, আইন ভাঙলেন, কাজে বাধা দিলেন, পুলিশ দিয়ে হেনস্থা করলেন, ডকুমেন্টস ছিনিয়ে নিয়ে ফিজিক্যাল সমস্ত এভিডেন্স অ্যান্ড ডিজিটাল এভিডেন্স, পেন ড্রাইভ, ল্যাপটপ কেড়ে নিলেন। আমরা দেখলাম 2002 সালের ফাইলও নিয়ে গেলেন, ওখানে কী ছিল আমি জানি না, ঠিক আছে? অদ্ভুত। এবার আমি বলছি আইন কি বলে। পিএলএম অ্যাক্ট এমন একটি আইন যেখানে আমি অধ্যাপক, আমার নামে যদি অভিযোগ ওঠে আমি টাকা সাইফুন করেছি, বেআইনি টাকা, গরু পাচার, কয়লা পাচার, বালু পাচার, চাকরি চুরির টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, আমাকে প্রমাণ করতে হবে আমি চুরি করিনি। ইডি আধিকারিকরা দায়বদ্ধ নয়, ফার্স্ট। দ্বিতীয়, সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, তার জন্য ভারতবর্ষের এক্সিস্টিং আইন বিএনএস বা তার আগের আইন আইপিসি 353, যেটা বিএনএসে হয়ে গেছে 132, আইপিসি 332 যেটা বিএনএসে হয়েছে 224, আইপিসি 333 যেটা বিএনএসে হয়েছে 121, কিংবা আইপিসি 186 বিএনএসে 221, আইপিসি 201 বিএনএসে 238। পরিষ্কার বলা আছে অবস্ট্রাকশন টু পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশন, অথবা সাম্বো 1 হাইডস অর ডিস্ট্রয় এভিডেন্স অফ আ ক্রাইম, এটা করা হয়েছে। আজকে প্রাইমা ফেসাইতে দেখা যাচ্ছে এরা টাকাটাকে সাইফুন করেছে বেআইনিভাবে হাওয়ালায়, দেখা গেছে। তো প্রাইমা ফেসাই তো আমাকেও লোকে চোর বলতে পারে, তদন্ত হবে। রাষ্ট্র তো আমাকে চোর বলেনি, আমার অনেক জায়গা আছে বলার। যদি মনেই হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যে তার সহযোগী সংস্থা, ভোট কৌশলী সংস্থাকে হেনস্থা করছে কেন্দ্রের আধিকারিকরা, কেন্দ্র সরকারের প্ররোচনায়, অঙ্গুলি হেলনে, আপনি আইন আদালতের দ্বারস্থ হতেন, আপনি উচ্চ আদালতে ভরসা রাখতেন, দেশের সংবিধানের প্রতি ভরসা রাখতেন, লেখাই তো আছে। হয়নি এরকম? বহুবার পি চিদম্বরমকে এই আইনে তুলে নিয়ে গিয়েছিল দেওয়াল টপকে ইডি অফিসাররা, তিনি মুক্ত হননি, তার বিরুদ্ধে মামলা খারিজ হয়নি। তার আগে একাধিক উদাহরণ আছে। আপনি আইন হাতে নিলেন কেন? কারণ আপনি জানেন ওই ফাইলের মধ্যে কি আছে। আপনি এখন গল্প বানাচ্ছেন, ওই ফাইলে এসআইআরের কাগজ ছিল, ওই ফাইলে তার নাকি ভোটের কলা কৌশলী ছিল, তো প্রার্থী তালিকা আপনি ওখানে রেখেছেন কেন? প্রার্থী তালিকা তো ওখানে রাখার জায়গা নয়, আপনার পার্টির অফিসে রাখার জায়গা। দ্বিতীয়, আপনি প্রমাণ করতে পারবেন না প্রার্থী তালিকা ছিল, ওটা এসআইআর এ জনগণকে হেনস্থা করার বিপক্ষে আপনার যে কাজ ওগুলো ছিল, এগুলো গল্প। মুখ্যমন্ত্রী বলতে শুনলাম এই প্রতীক জৈন নাকি তার দলের মিডিয়া সেলের প্রধান। এতদিন জানতাম তিনি আইপ্যাকের কর্ণধার, এখন শুনছি তার দলের। তাহলে দেবাংশু, আমি জানতাম এতদিন দেবাংশু ছড়াকার দেবাংশু
এই যে চ্যানেল খুলে বিভিন্ন চ্যানেলে কীর্তন করে তৃণমূলের মুখপাত্রের ভূমিকা নিত, বলা হতো ডিজিটাল সৈনিক, তিনি কে তাহলে? মুখ্যমন্ত্রীর কথার সাথে তো তৃণমূলের কথা মিলছে না। তিনি কে? অদিতি গায়েনকে তৃণমূল নেত্রীর ভাইজি, আইটি ডিজিটাল সৈনিক তাকে বলা হতো তৃণমূলের। তাহলে তারা কে? এতদিন তো জানতাম প্রতীক জৈন বাইরের লোক, এখন শুনছি তৃণমূলের লোক, অর্থাৎ সংস্থা তৃণমূল এক। এই যে শিখণ্ডী সংস্থাগুলো খুলে তৃণমূল ভোট টাকা হাওয়ালায় সাইফুনিং করছে, এটা প্রমাণিত। দ্বিতীয়, এই সমস্ত এর থেকে দূরে যাই, তার মানে কি আইপ্যাক সম্পর্কে 21শে ফেব্রুয়ারি 2022 রিকল করো, কল্যাণ ব্যানার্জি বা সিনিয়র সাংসদ দলের, তিনি যে কথাটা বলেছিল, আইপ্যাক পাওয়ার ব্রোকার কোম্পানি, পলিটিক্যাল কনস্ট্রাক্টর, বিষোদ্গার করেছিলেন। তারপরে খেয়াল করো 3রা ফেব্রুয়ারি 2025 বিধায়ক মদন মিত্র কি বলেছিল, আইপ্যাক হচ্ছে একটি জাস্ট কি রেড চার্ট বাঁধা কোম্পানি, তৃণমূলের কোথায় কি পদ পাবে ওকে 10 লাখ 20 লাখ দিলেই করে দেয়, ওই যেগুলো করেছিল। তাহলে সত্যি, তাহলে প্রশ্নটা দাঁড়ালো গিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আজকে বাঙালির সম্মানকে বিসর্জন দিল, তিনি থাকবেন না, তার ভাইপো থাকবেন না, তৃণমূল দলটাও একদিন পৃথিবীর থেকে উঠে যাবে যুগের নিয়মে, সময়ের নিয়মে। বাঙালির কোনোদিন বাঙালির ইতিহাস, পলিটিক্যাল হিস্ট্রি চর্চা হলে বাঙালির এই যে কালো অক্ষরটা, যেটা স্বর্ণাক্ষরে লেখা হতো, নেতাজি সুভাষচন্দ্রের আত্মত্যাগ, ক্ষুদিরামের আত্মত্যাগ, আজকে বটকেশ্বর দত্তের আত্মত্যাগ, বাঘাযতীনের আত্মত্যাগ, এখন কালো অক্ষরে লেখা হবে। তার পাশাপাশি যে স্বাধীনতার পরে বাঙালি এমনও ইতিহাস আছে, কেন্দ্রীয় জাজ এজেন্সির হাত থেকে ফাইল কেড়ে নিয়ে বাঙালিদের নির্বাচিত একটি মুখ্যমন্ত্রী সংবিধানকে ভুলণ্ঠিত করেছিল, তার স্পিরিটকে হত্যা করেছিল, তার মোরালিটিকে হত্যা করেছিল, লেখা হবে। আমরা সেই জায়গাটা গিয়ে বলছি যে পিএলএম অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মাধ্যমে যে টাকার মানি টেলটাকে ট্রেস করার জন্য ইডি আধিকারিকরা এলেন, তাদের যে হেনস্থা, যে ধমকানো চমকানো, সেটা তো আদালতে তারা প্রমাণ করেই দেবেন, সুপ্রিম কোর্টে প্রমাণ হবে। তারপরের ইতিহাসটা দেখো, হাইকোর্টে মামলাটা শুনতে দেয়নি, চিৎকার তৃণমূলের আইনজীবী মহল, এটা হাইকোর্ট না তৃণমূলের পার্টি অফিস করে দিয়েছিল সেদিন। এগুলো সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এগুলো উদাহরণ উঠছে না বাঙালি নিয়ে, যেখানে হাইকোর্টটাও তৃণমূলের পার্টি অফিসে পরিণত করে দিয়েছে। হ্যাঁ, সেখানে কাওয়াখালি করে ফেলেছে তারা। আজকে হাইকোর্টে মামলাটা এখানে না দাঁড়ালে, সুপ্রিম কোর্টে মামলাটা না হলে, আমি তোমাকে বলছি হাইকোর্টের মাধ্যমে পুরো মামলাটাকে ধামাচাপা দেওয়ার তৃণমূল মোটামুটি 16 কলা পূর্ণ করে ফেলেছিল। এরপরে এক্স আইপিএস অফিসার নজরুল ইসলাম তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার এমনভাবে জড়িয়েছেন নিস্তার পাওয়ার কোনো রাস্তা নেই, আপনি মানছেন? দেখুন, আইপিএস অফিসার নজরুল ইসলাম আইনটা ভালো বোঝেন, তিনি সৎ অফিসার, কিন্তু তিনি এখন প্রাক্তন। ইতিমধ্যে গঙ্গা, যমুনা, তিস্তা, তোর্ষা, রায়ডাক, জলঢাকা দিয়ে প্রচুর জল গড়িয়ে গেছেন। তিনি, তাকে সম্মান করেই বলছি, খুব ভালো মানুষ, আমার সাথে দারুণ সখ্যতা। তার উদ্দেশ্যে তোমার চ্যানেলটা যদি তিনি ফলো করেন, যে স্যার যুগটা অনেক পাল্টে গেছে। 11 সালের পর থেকে যে নন এথিক্যাল পলিটিক্সের আবর্ততা রাজ্যে তৃণমূলের হাত ধরে চলছে, নতুন যুগ শুরু হয়েছে। নতুন যুগ বলবে না, যুগটাকে উল্টো দিকে ঘোরাচ্ছে। নতুন যুগ এরকম হয় না, নতুন যুগ নতুন আলো আনে। তৃণমূল যুগটাকে টাইম মেশিনের মতন করে পিছন দিকে ঘুরিয়েছে, আমরা পিছন দিকে হাঁটছি তৃণমূলের হাত ধরে। ফলে এই হাত ধরে পিছন দিকে হাঁটার কিছুটা সাক্ষ্য নজরুলবাবুও পেয়েছেন। এই সরকারের টেনিওরে আমার মনে পড়ছে যদ্দূর তিনি রিটায়ার হয়েছিলেন, একটা গোলাপ ফুলের পাপড়িও তার কপালে জোটেনি, নিঃশব্দে তিনি চলে যেতে হয়েছিল, যেহেতু তিনি সৎ অফিসার, তার যোগ্য মর্যাদা তিনি পাননি। তৃণমূল অনেক কিছু বলেন, সংখ্যালঘু প্রীতির কথা বলেন, তিনি সংখ্যালঘু এই মেধাবী লোকটিকে একটা পদ দেয়নি মুখ্যমন্ত্রী এই সরকার। দ্বিতীয়, এই সরকারের সময় তিনি কত হেনস্থা হয়েছেন তিনি জানেন না। আজকে এই সরকার
যুগের বাংলার বাঙালির প্রগতির রথযাত্রাকে উল্টো পথে ঘুরিয়ে মধ্যযুগে নিয়ে গেছে। তাই আজকের যুগে মুখ্যমন্ত্রী হয়তো কিছুই হবে না, ঠিক যেভাবে দুর্নীতি, গরু চুরি, পয়লা চুরি, খুন, রাহাজানি, ধর্ষণ সব কিছু করে তৃণমূলের সমস্ত নেতারা পার পেয়ে যাচ্ছে, এক্ষেত্রেও মমতা পার হয়তো পেয়ে যাবেন। কারণ আমরা জানি না কেন সেন্ট্রাল এজেন্সিগুলো অতি সক্রিয় হয়ে থেকে হঠাৎ অতি নিষ্ক্রিয় হয়ে দাঁড়ায়। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কি আমরা শুনতে পেয়েছি? আর অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার সম্পত্তি অ্যাটাচড করেছে আদালত। তারপরে অভিষেক তো প্রধানমন্ত্রীর সাথে সারা পৃথিবী ঘুরে সেলফি তুলে আসলেন। কিছু হয়েছে? হয়েছে কি? একটা কোম্পানির ডিরেক্টর তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, বক্তব্য রাখছেন, বিরোধীদের উদ্দেশ্যে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, দিল্লি চলে যাচ্ছেন, দিল্লি নিয়ে যাচ্ছেন, মৃত নাম বলে জীবিতদের র্যাম্পে হাঁটাচ্ছেন, র্যাম্প রাজনীতি করছেন। আর তার কোম্পানির একজন অধস্তন কর্মচারী, সেই কোম্পানি যে কোম্পানিটা ভুয়ো ডুফার ট্রানজ্যাকশন করেছেন, তিনি জেল খেটে এসে এখন বেলে আছেন। ইজ ইট ট্রু? হতে পারে। আর কোম্পানির একটা দেখো 12 নম্বর ধারা, যে যদি কোনো কোম্পানি সেলড হয়, বেআইনি কাজ করে, তার কি ম্যানেজারাল পার্সন অর্থাৎ ডিরেক্টর, ম্যানেজার, তারা দায়ী হয়। এটা হতে পারে। এই জায়গায় সব কিছু পসিবল। আমি সেটিং বলবো না, কিন্তু অদ্ভুত একটা সময় চলছে, যে সময়ে যে ওই অদ্ভুত এক আধার এসেছে। জীবনানন্দ দাশ বলতেন না যে অন্ধরাও আজকে আমাদের পথ দেখায়। সেই সময়টা নজরুলবাবু হয়তো আজকের এই আমলাতান্ত্রিক ব্যবস্থায় পশ্চিমবঙ্গের যদি বর্তমান আমলা হিসেবে কাজ করতেন, তিনি হয়তো এই কথাটা বলতেন না যে মমতা ব্যানার্জি ফেঁসে গেছেন। এটা হয়তো মানে অনেক বেশি বাড়তি ভাবনা। ঠিক কিছু একটা করে উনি বেরিয়ে যাবেন, ঠিক যেভাবে অভিষেক বাইরে আছেন এত কিছুর পরেও, ঠিক যেভাবে তার দলের একাধিক মন্ত্রী, শান্তি, বালু, পার্থ এত মানুষের জীবিকাকে তছনছ করে দিয়েও, সুন্দর বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা লুকিয়ে ফেলেও তারা বেল পেয়ে গেছেন। কোনো চার্জশিট, কোনো কিছুই সেই অর্থে জমা পড়েনি, কিচ্ছু হবে না। ফলে ওনাকে ডিফার করছি, দুঃখিত। ওনার মতন মেধাবী মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, আমার এই বার্তাগুলো যদি, আমার এই কথাগুলো যদি ওনার কাছে যায়, অন্তত এই মর্মে এগ্রি হবেন যে কেন্দ্রীয় এজেন্সি হঠাৎ জেগে উঠবেন, আবার শীত ঘুমে চলে যাবেন, কিচ্ছু হবে না। মমতা কেন, কারো কেশাগ্র স্পর্শ এ রাজ্যে অন্তত হবে না। ফলে শাসক দলের, ফলে আমাদের এই জীবন যন্ত্রণা কেটেই হয়তো যাবে। আরেকটা একদম অন্য বিষয় স্যার, শুভেন্দু অধিকারীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে কয়লাকাণ্ডের টাকা শুভেন্দু অধিকারীর থ্রু দিয়ে অমিত শাহর কাছে গেছিল। সেই সূত্রে বিরোধী দলনেতা তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। 72 ঘন্টা হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো জবাব দেননি। শুভেন্দু অধিকারী তিনি একটি ফেসবুক পোস্টে লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী জবাব দেবেন তিনি বুঝতে পারেননি, তাই তিনি দেননি, এবং এর পরবর্তীতে কোর্টে দেখা হবে। আদৌ কিছু হবে স্যার? দেখো, এই সরকার, আমি আবারও বলছিলাম, মমতা ব্যানার্জির দোষ নেই, জানো তো। আমি দোষ দেই না ওনাকে। কেন? উনি তো ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে মানেই না। তিনি স্বাধীন দেশ চালায়, বঙ্গ, তাই তো। ফলে উনি পশ্চিমবঙ্গের আইন, ভারতবর্ষের আইন, আদালত কিচ্ছু মানে না। সুপ্রিম কোর্ট চাকরির টেন্টেডদের পরীক্ষায় বসতে দেবে না বলেছিল, দিতে না বলেছিল, তিনি দিয়েছেন। সুপ্রিম কোর্টকে মানেনি। ডিএ দিতে বলেছিল 25%, মানেনি। হাইকোর্টে মানহানির মামলা হয়েছে। আরে মানির মান করিবে হানি, মানিরের সাজে এমনও কাজ। যদি মানি হয়ে থাকেন তাহলে সে মানহানির ইয়েটা করবে। মান যার নেই তার আবার মানহানির ইয়ে। আমি 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 প্রতি কি বললাম, একটা বিখ্যাত কবিতা মধু কবির। আমি বলছি যে উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে কোথায় মানেন? তিনি তো মনেই করেন না তিনি ভারতবর্ষের অঙ্গরাজ্য, তার পশ্চিমবঙ্গ। তিনি রিপাবলিক অফ বেঙ্গলের স্বপ্ন দেখেন। তাই বিএসএফ 50 কিলোমিটারের সব রাজ্যে বর্ডারটার কন্ট্রোল নিলেও এ রাজ্যে সরকার তার এগেনস্টে মামলা করে, তাই তো। বর্ডারের মানে জমি চাইলে তিনি দেন না, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে।
এনআইএ, সিবিআই, ইডি, কে না মার খায় এখানটা, বলে বলে মার খাওয়ানো হয়। অভিষেক ব্যানার্জি কুচবিহারে গিয়ে উস্কে এসেছে জনগণকে বিএসএফ এর বিরুদ্ধে। তাহলে সেই রাজ্যের সর্বোচ্চ নেত্রী, সরকারের মুখ, তার বিরুদ্ধে মানহানি করলে তিনি 72 ঘন্টা, 72 দিন, 320 দিন, 720 দিন বয়েই গেছে তার, তিনি দেবেন না। তুমি কি করতে পারো? ফার্দার নোটিশ হবে, ওপর যাবে, আরও উপরে যাবে। আমি মানি না, তাই তা তাহলে আমি মানি যখন না, তাহলে আমার মান নিয়ে কি টানাটানি? এই যে প্রশ্নটা হচ্ছে, একটা সরকার চলছে যেটাকে তোমরা হয়তো সরকার বলছো, আমরা সার্কাসের মতো দেখি। সার্কাসের জোকার দেখেছো না? ধূপ ধাপ করে উপর থেকে যেখানে সেখানে পড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন কীর্তিকলাপ করছে, মানুষ হেঁটে কুটিমুটি খাচ্ছে, তারপরে মানুষ যাচ্ছে, মানুষ সার্কাস শেষ, পয়সা উসুল, হেসে মানুষের রক্ত বেড়ে এলো। এই সরকারও তাই, মানে লুটে পুটে খা, তারপরে ঠিক ভোটের সময় গিয়ে ঠিক ম্যানেজমেন্ট করে ভোট লুট করে আমরা ভোটে ক্ষমতায় আসি নেবো, এই চলছে। ফলে এখানে আমি এগুলো বিশ্বাস করি না। আমরা দেখে এসেছি একাধিকবার মানহানির মামলা হয়েছে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে, কিচ্ছুটি হয়নি, তাদের কেশাগ্র স্পর্শ হয়নি। আইনের ঠিক চোরাগলি দিয়ে এরা বেরিয়ে যায়। আমি ভারতবর্ষের আইনকে অবমাননা করছি না, ভারতবর্ষের আইনেরকে কোনোভাবেই অসম্মান করছি না। ভারতবর্ষের নাগরিক, গণতন্ত্রপ্রিয় একজন মানুষ হিসেবে আমি মনে করি বর্তমান রাজনীতির যে ধারাটা চলছে কেন্দ্র বা রাজ্যে, সেই ধারায় এসবের কিচ্ছু হবে না, এরা সবাই বেঁচে যাবে। সাধারণ মানুষ যারা মানে রাজা যুদ্ধ করবে, সাধারণ মানুষের উলুখাগড়ার প্রাণটা কিন্তু বেঘরে যাবে। 26-এর নির্বাচন, কত সহনাগরিকের মানে রক্ত ঝরবে, কত মায়ের কোল খালি হবে, কত স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে যাবে, কত বোন তার ভাইকে হারাবে, খোয়াবে। দেখতে থাকো না, কারো কিচ্ছু হবে না। রাজনীতি এই প্রবাহ নিয়েই চলবে। আবারও বলছি, নজরুল ইসলাম স্যার খুব ভালো মানুষ, ডক্টর নজরুল ইসলাম, তিনি বেশ কিছুদিন আগে রিটায়ার হয়েছেন। ইতিমধ্যে এ রাজ্যের রাজনীতির খাতটা আরও ভয়ানক থেকে ভয়ানতর অনৈতিকতার খাদে বইছে। এই জায়গায় গিয়ে উনি আশা করতেই পারেন পিএলএম অ্যাক্টের অবমাননা কিংবা সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার ধারাগুলো হয়তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভালোভাবে আঁটোসাঁটো হবে, তার মুখ্যমন্ত্রী পদ চলে যাবে, তিনি ক্ষমতাহীন হয়ে যাবেন, 26-এ পরিবর্তন আসবে, বাংলা সোনার বাংলা হবে। এইসব আমার কাছে মনে হয় কষ্টকল্পনা। এগুলো দেখতে দেখতে হতাশ আমিও। এগুলো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শাসকের বডি ল্যাঙ্গুয়েজ তো সেই ভাষায় ইঙ্গিত দিচ্ছে।